বিজন ভট্টাচার্য নামটা শুনলেই প্রথমেই যে কথাটা বাঙালি পাঠকের মনে আসে তা হলো নবান্ন। এই নাটককে বাংলা সাহিত্যের একটা প্যারাডাইম শিফট বলা যায়। মূলত নাট্যকার এবং গণনাট্যকর্মী বিজন ভট্টাচার্য ছোট গল্পের জগতেও তাঁর নিজস্বতায় ভাস্বর। আজকের গল্প অগ্নিবাণ প্রকাশিত হয়েছিল পরিচয় পত্রিকায়। বর্তমানে সেটি পড়ছি পরিচয় পত্রিকার ৯০ বর্ষপূর্তি উপলক্ষে গাংচিল প্রকাশিত পরিচয় গল্প সংকলন প্রথম খণ্ড বইটি থেকে। আসুন শুনে নিই বিজন ভট্টাচার্যের গল্প অগ্নিবাণ, পাঠে আমি রৌহিন। স্বর্ণগোধূলির শুভ লগ্নে আজ রাস্তার ধূলিকণা শহরতলির আকাশে হীরাচূড় হয়ে উঠল না। দিনটা মেঘলা, মনগুলোও ভারী ভারী। ওপর নিচে সমান ভ্রুকুটি মহাকাশ আর ঘটাকাশে কুটিল হয়ে আছে। শহরতলির মানুষের মন আজ একেবারেই ভালো খাতে বইছে না। ঘাগি জখমি কানা বাঘের মতো থমথমে দিনটা রাতের আলোর ঝিমটা কাটতেই তড়াক করে এক লাফ মেরে ঢুকলো রাত্রির গহীন গুহায়। শহরতলিতে আবার রাত্রি ঘনিয়ে আসছে। কৃষ্ণপক্ষের কালো রাত, খুন খারাপি আর হইহাঙ্গামার দিনে আজকের রাতটা আরো কালো। থমথম করছে পেয়ারা বাগান বস্তি রাতের অন্ধকারে। মাঝখানে কটা দিন একটু শান্ত হয়েছিল, আবার খিঁচুনি আরম্ভ হয়েছে তড়কা রোগীর মতো। থেকে থেকে সিঁটিয়ে নীল হয়ে যাচ্ছে পরশু রাত থেকেই। নৈশ উত্তেজনা ইতিমধ্যেই বেশ দানা বেঁধে উঠেছে বস্তি এলাকায়। হই হাঙ্গামার গলা জাপটে ধরে প্রাণঘাতী বোমার বজ্র আস্ফালন মাঝে মাঝে চমকে দিচ্ছে গোটা সৃষ্টিটাকে। জিগির উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। শঙ্কার আর দুঃসাহসের নিথর সংক্রান্তি পথ ধরে বনবন করে আততাই ছুটছে ছুরি হাতে। শৈলবালার চোখে ঘুম নেই। সাঁঝ রাত্রিরেই বাজার খোলার কাছাকাছি একটা বোমা ফেটেছে। দোকানপাট সব বন্ধ হয়ে আছে বিকেল থেকে। আজ আর কিছুতেই ভরসা করে চোখ বোঝা যায় না। বোবা কালা থমথমে ওই গুমোটটাই আরো বেশি ভয়ের। অন্ধকার আকাশখানার দিকে এখন যে কোনো সময় একটা প্রাণান্তিক চিৎকার তীরের মতো ছুটে যেতে পারে, কিছুই বলা যায় না। দুটো পান আর সুগন্ধি টিলাপাতি জর্দা হাতে করে শৈলবালা বারান্দায় এসে বসে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর শেষে পরপর ২-৩ বার পান না খেলে অসহ্য থাকে শৈলবালার। ঢোকে ঢোকে কড়া জর্দার পিক গিলে ঘাড় ও কানে আগুন জ্বালিয়ে দেওয়া তার এক অভ্যাস। নইলে শরীর জোড়ায় না, গা গতর ম্যাজম্যাজ করে, মাথাটা মনে হয় ভারী ভারী। নেশাই তো এখন এক পান। আগে গান হতো, বাজনা বসতো, লোক ফিরত। শৈলবালার ছোট্ট প্রাঙ্গণ মুখর হয়ে থাকতো সন্ধ্যের পর। এখন যেন কেমন জৌলুস চলে গেছে জীবনের। ঝিমিয়ে পড়েছে সবকিছু। খাঁ সাহেব ওস্তাদজি চলে গেছেন দেশে। সারেঙ্গিওয়ালারও পাত্তা নেই তারপর থেকে। এক আস্ত মথুরানাথ। জোর দাঙ্গার মাঝখানেও কয়েকদিন অন্তর অন্তর কুশল নিয়ে যেত শৈলবালার। আজ মাস কয়েক হলো সেও যাতায়াত একেবারে বন্ধ করে দিয়েছে। আশ্চর্যেরই মনে হয় মথুরানাথ আসে না আর। অবশ্যই আজকালকার কথা হলপ করে কিছু বলাও যায় না। বেঁচে আছে না মরে গেছে মথুরানাথ, তাই বা কে জোর দিয়ে বলতে পারে। দেখতে দেখতে ১.৫টা বছর কেটে গেল। প্রত্যেকটা রক্ত ঝরা দিন। ঠান্ডা মাটির উপর পা পড়তেই ছ্যাঁক করে ওঠে শৈলবালার মন। এখানকার মাটিও হয়তো ভিজে গেছে রক্তে। শৈলবালার মনে হয় কঠিন মাটির আস্তরণ ভিজিয়ে এখন সেই রক্ত ফোঁটা ফোঁটা টুপটাপ ঝরে পড়ছে পাতালে, বাসুকির মাথায়। অতন্দ্র বাসুকির ক্ষমা অনেক, তাই এখনো সয়ে আছে। এইবার একদিন দেবে গা নাড়া। সুবিশাল ডঙ্কের ওপর পৃথিবীটাকে তুলে ধরে পাক দিয়ে নাচাতে থাকবে। তারপর অনিবার্য এক লেজের ঝাপটায় লণ্ডভণ্ড চুর করে দেবে মানুষের সমাজ সংসার। বারান্দায় পা ছড়িয়ে বসেও শান্তি নেই। ঘরে বাইরে সমান গুমট। প্রাণটা যেন আইঢাই করে কবে থেকে। দুর্নিরীক্ষ পাপ ভেতরটা মুষড়ে দিয়ে পায়ের নলা দুটোকে কাহিল করে দেয়। বুকটা মনে হয় খালি খালি। জোর জোর নিঃশ্বাস টেনেও যেন এক রত্তি বাতাস পাওয়া যায় না বারান্দায়। নড়বড়ে বেতের চেয়ারটা উঠোনে টেনে নিয়ে যায় শৈল টানতে টানতে। জায়গাটা বেশ খোলামেলা, বসে শান্তি আছে দুদণ্ড। ছেঁচা বেড়ার পাঁচিল ঘেরা এই ফাঁকা জায়গাটায় বসে যেন শ্বাস টেনে জ্যান্ত হয়ে ওঠে রাতের অন্ধকারে।
মনে পড়ে শৈলবালার খাঁ সাহেবের কথা। ওস্তাদ বসির আলী খাঁ সাহেব, হিন্দুস্তান মুলুকে তান লয় বাকের অন্যতম শ্রেষ্ঠ বাজিকর। সুর সাধনাই করেছেন সারা জীবন। এক রাত এক দিন, দু রাত দুদিন, তিন রাত তিন দিন, অন্ধকার বন্ধ ঘরে ঘিয়ের পিদিম জেলে খাঁ সাহেবের সেই বিরামবিহীন তপশ্চর্যার কথা ভোলা যায় না। অদ্ভুত মানুষ এই খাঁ সাহেব। মনের মানুষ ছাড়া এমনিতে কারো সঙ্গে কোনো কথাই বলতেন না। চুপচাপ চোখ বুজে শুধু সুরের মালা ফেলাতেন গুনগুন করে। আলো আঁধারি এই এক ফালি ফাঁকা জায়গাটায় মুখোমুখি বসে খাঁ সাহেব আর সে কত দিন, কত রাত, কত কথাই না বলেছে। গুণী লোক খাঁ সাহেব, অন্ধকারে বোল ফুটত ফুলকির মতো। কৃষ্ণা আর শুক্লা রাতের কত কত জাগর প্রহর কাঁধে ভর দিয়ে তাদের কথা শুনেছে। কথা, রাগরূপের কথা, নাম গোত্রহীন সুরমালার চরিতামৃত, দণ্ড পলের ছায়াছন্ন পথে নির্মূর্ছনার আগম নিগম, সব যেন আজ উপত্যকার মতো প্রাচীন মনে হয় শৈলবালার কাছে। রাত বেশি নয়, শহরতলি নিশুতি হয়ে গেছে ইতিমধ্যেই। ঘুমিয়ে নেই কিন্তু কেউই, শুয়ে বসে জেগে আছে তার মতোই নিরুদ্ধ নিঃশ্বাসে। এ তল্লাটের মানুষের চোখে ঘুম নেই আজ ১.৫ বছর হলো। জেগে জেগে চোখের নিচে সব কালি পড়ে গেছে এক পোচ করে। আর ভালো লাগে না শৈলবালার এই বন্দিনীর জীবন। চার দেওয়ালের মাঝখানে এই নারকীয় নিরাপত্তা আত্মঘাতী মনে হয়। ধর্মের বালাইটা মনে হয় শয়তানের ফাঁস। পাকে পাকে মানুষের গলায় জড়াচ্ছে মরণ আলিঙ্গনে। শৈলবালা ভেবে পায় না তার আত্মপরিচয়। সে কি হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না মানুষ? সকলে মিলে ধরে বেঁধে তাকে যে কি বোঝাতে চায়। আজ শুধু বাঁচা মরার সংশয় নয়, অপচয়ের দিকে ফিরে চেয়ে নিজের মূল্য আর কানাকড়িও মনে হয় না শৈলবালার। ছিল যা আর যা হারিয়েছে তার এতটুকুর বিনিময়ে শৈলবালা মরতে পেলেও যেন বেঁচে যাবে। সে কথা নয়, আজকের প্রশ্ন মর্যাদার প্রশ্ন। শৈলবালার ইহকাল আর পরকাল জুড়ে এই জিজ্ঞাসাই আকাশ পাতাল ঠোঁট করে আছে। শৈলবালা আজ বুঝতে পারে ওস্তাদ বশির আলী খাঁ সাহেবের রূপ রাগের সুর ঝংকারে এই মর্যাদার প্রশ্নই থরথর করে কাঁপত। বদ্ধ করপুট গান্ধীজির অভিমান স্ফীত সৃজনী প্রান্তে এই মর্যাদার কথাই ফুলে ফুলে উঠত। চুল কোঁকড়ানো ফর্সা মতো যে ছেলেটা সেদিন মৈত্রীয় মিলনের কথা বলতে বলতে ছুরির মুখে প্রাণ দিয়েছিল, তার মরণাহত চোখে শৈলবালা এই প্রশ্নেরই উত্তর খুঁজে পেয়েছে। জীবন দর্শনের এই মর্যাদার কথা কেউ শেখায়নি তাকে। এ প্রশ্ন তার ভেতর থেকে আপনা আপনি জেগেছে, পেয়ারা বাগানের ধুলি ধূম হাহুতাস আর রক্তগঙ্গার ভেতর থেকে। অনেক কথা মনে পড়ে শৈলবালার। কৈশোর থেকে আজ পর্যন্ত জীবনটা যেন এক বানচাল জেলে ডিঙি। ঠক্কর আর চক্কর সামলে পাবনা থেকে কলকাতা, কলকাতা থেকে লাহোর, লাহোর থেকে রেঙ্গুন, তারপর রেঙ্গুন থেকে বোম্বাই হয়ে আবার সেই কলকাতা। পাবনা ফিরে গেলেই বৃত্তটা সম্পূর্ণ হতো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, হিসেবেরও বাইরে ছিল। কলকাতাতেই টোল ফেলে ফেলে এক নাগাড়ি ১৩টা বছর কেটে গেল শৈলবালার। ৬ মাস ১ বছরের বেশি অবশ্য কোথাও না। অবস্থার চাপে পড়ে এই পেয়ারা বাগানেই ৬টা বছর মাথা মুখ গুঁজে কাটাতে বাধ্য হলো শৈলবালা। প্রথমত সঙ্গতি ছিল না, সরে নড়ে যাবার কোনো কথাই ওঠেনি। দ্বিতীয়ত সঙ্গতি যৎসামান্য যেদিন থেকে হলো তখন কলকাতা শহরে সুবিধে মতো ঘর পাওয়া গেল না। আর এখন তো অবরোধের অবস্থা। ডুবে তলিয়ে যাচ্ছিল শৈলবালা জীবন বৃত্তান্তের মাঝখানে। স্মৃতির গোরস্থান থেকে রেঙ্গুন আর লাহোরের মুন্সি সাহেব, মিস্টার দে, ডাক্তার রুদ্র, কামাল সিদ্দিকী, তরুলতা সেনরা অন্ধকারের ছেঁচা বেড়ার ছায়ায় ঝিলিমিলিতে কাতার দিয়ে দাঁড়ায়। সবাই পরিচিত, চেনা জানা লোক। লেনদেনের শত সূত্রে পরস্পর পরস্পরকে জড়িয়ে আছে গুল্মলতার মতো। হঠাৎ ধ্যান ভেঙে যায় শৈলবালার পরপর কয়েকটা গুলির আওয়াজে। ছেঁচা বেড়ার ঝিলিমিলি থেকে ছায়ারা সব অন্তর্ধান করে চকিতে। বেড়ার ফাঁক দিয়ে শৈলবালা স্পষ্ট দেখতে পায় জেলবোর্ডের পিচ ঢালা পাকা সড়কের উত্তরের বস্তিটায় হাঙ্গামা হচ্ছে। চালপট্টির কাছাকাছি ঠিক অমরবাবুর বাড়ির পাশের গলিটার ভেতরেই বেঁধেছে গোলমালটা। ওখানকার প্রত্যেকটা বাড়ি শৈলবালার চেনা। হিন্দু মুসলমান
বহু পরিবার ওই গলিটার মধ্যে জড়াজড়ি করে বাস করে। মন ভাঙাভাঙি আর রক্তারক্তি এই পেয়ারা বাগান লেনেই এ পর্যন্ত হয়নি। ঘোর দুর্দিনে আশপাশের পাড়া থেকে জোর খবর এসেছে, থালায় করে মানুষের মুন্ডু ফিরেছে। বেপাড়ার জখমি আদমি ঘা খেয়ে ছুটতে ছুটতে এসে বিষ ছিটিয়ে দিয়েছে গলির আবহাওয়ায়। দেশসেবকের ভেক নিয়ে এসে শয়তান করবার ছলনা করে গেছে ঘরে ঘরে। পেয়ারা বাগান লেনের বাসিন্দারা কিন্তু এতেও হেলদোল খায়নি। গলির দুই মুখে দুই সম্প্রদায়ের লোক দিনরাত 24 ঘন্টা ঠায় দাঁড়িয়ে থেকেছে জাগ্রত প্রহরীর মতো। কোনো শয়তান সে বুহ ভেদ করতে পারেনি। সাজবাতি আইনের কড়া হুমকি ঊর্ধ্বশ্বাসী ট্রাকে সানানো সঙ্গিনের মুখে ঝিলিক দিয়ে যায়। তবু নেশা ও পেশা এক করে নিয়েছে যারা এই মহল্লায়, তাদের আনাগোনা বন্ধ হয়নি। অন্ধকার গলিঘুজি আর চোরাবার দিয়ে ধর্মপ্রাণ আততায়ীরা এর ভিতরেই সুটসাট করে চলাফেরা করছে নিঃসংকোচে। উচ্ছৃঙ্খল সমাজ জীবনের একছত্র রাজারা সব। শৈলবালার প্রাণটা কেঁদে ওঠে সাকিনার জন্য। সাকিনা খাতুন গুরু ভাই বউ। স্বামী মারা যাবার পর থেকে গোটাচারেক কাচ্চা বাচ্চা নিয়ে এই গলির মুখটাতেই একখানা ঘরে মুখ গুজে আছে আর 4-5 বছর। অনেক আশা ভরসা সাকিনার। হারলিকলিকে 4টে ছেলের মুখ চেয়ে ভবিষ্যতের আশায় বুক বেঁধে আছে ও। অস্বস্তি বোধ করে শৈলবালা। পেয়ারা বাগানের উত্তরমুখী বাঁধ ভাঙলে এ তল্লাটেও আবার নির্ঘাত সর্বনাশ ঘনাবে। এতদিনের সাধ্য সাধনা সব চুরমার হয়ে যাবে এক মুহূর্তে। খিড়কির চৌকাঠে দুহাতে ভর দিয়ে শৈলবালা চেয়ে থাকে সাকিনার বাড়ির দিকে। ঘোলাটে অন্ধকারে ভালো নজর চলে না, শুধু পেয়ারা বাগান লেনের মুখটায় আবছা দেখা যায় ছোট্ট একটা সুসংবদ্ধ জনতা থেকে থেকে নড়ে উঠছে। পায়ে পায়ে এগিয়ে যায় শৈল, ইট আর কুচাখোলার হাঁটা পথ ধরে কালোয়ারপট্টির দিকে। সেকেন্ড হ্যান্ড লোহা লক্করের খুচরো ব্যাপারী বদন কালোয়ার চেনা আদমি। 2 বছর আগেও ঝুঁটিওয়ালা আফগানি বুলবুল কাঁধে করে এসে ভাব জমাবার চেষ্টা করত তার সঙ্গে। সামান্য পিকদানিটা জলের গেলাসটা এগিয়ে দেবার ফাঁকে 2-একটা মিঠে বুলি শোনবার আশায় অপেক্ষা করত অনেক রাত অবধি। একদিন কি একটা ব্যাপারে খাঁ সাহেবের সারেঙ্গিওয়ালা ছড় দিয়ে ব্যাটাকে বেধড়ক পিটে দেয়। সেই থেকে ডুব মেরেছে বদন কালোয়ার, আর আসেনি। কালোয়ারপট্টির পাশ দিয়ে যেতে যেতে সেই কথাই মনে পড়ে শৈলর। কত সূত্রে কত লোক যে জড়িয়ে আছে শৈলর জীবনে। পাকা সড়কের দুধার দিয়ে সিকিমাইল তাক পথ চলে গেছে এই বস্তি। আলকাতরা মাখানো ক্যালেস্তারা টিন আর কুচো খোলার দোচালার ছাউনি। ক্ষুদে ব্যাপারী আর শ্রমজীবীদের ডেরা সব। 1 বছর আগেও স্বল্প সঙ্গতির বুক বাইন্ডার, শিশি বোতলওয়ালা, ছাঁট কাগজের ব্যাপারী, তুলো ধনকর গাদাগাদি ঠাসাঠাসি করে বাস করতো ওইখানটায়। তারপর দুর্বিপাকের দাপটে গোটা বস্তিটাই একেবারে ছত্রভঙ্গ হয়ে গেছে। এখন আছে শুধু কয়েকটা আধপোড়া দোতলা ছাউনির কাঠামো। লণ্ডভণ্ড সমাজ জীবনের সাক্ষী হিসেবে ঝলসানো কালো দেওয়ালগুলো পোড়া উনুনের মতোই হাঁ করে ঊর্ধ্বমুখী হয়ে আছে। ওদিকের গোলমালটা ইতিমধ্যেই বেশ দলা পাকিয়ে উঠেছে। সর্বনাশের সূত্রধর হুতমের ঘুৎকারের মতোই প্রেতপুরীর ভেতর থেকে সংগ্রামী জিগির পাকশাট মেরে উঠছে রাতের আকাশে। অন্ধকার নির্জন পথে পা টেনে এগিয়ে চলে শৈলবালা। আঁকাবাঁকা হাঁটা রাস্তায় সাকিনার চোখের মতোই কান্না করুন অনেক জোড় অসহায় চোখ অতন্দ্র চেয়ে থাকে শৈলবালার দৃষ্টি জুড়ে। বুক দিয়ে অন্ধকারের পাহাড় ঠেলে ত্রস্ত পায়ে এগিয়ে চলে শৈলবালা। ধোপঘাটির বাঁকের মুখে মাথা ভাঙা আমতলায় থমকে দাঁড়ায় শৈল। হল্লা আসছে। সিগনাসের তার পা দিয়ে চেপে রেললাইন ডিঙিয়ে কারা যেন ছুটতে ছুটতে এগিয়ে আসছে। উচ্ছৃঙ্খল সামরিক উচ্ছ্বাস ধোপঘাটিতে বাড়ি খেয়ে প্রতিধ্বনি করছে, জয় মা কালী। সমস্যারে ধ্বনি তুলে এগিয়ে আসছে পেছনের লোকগুলো, পাঠা বলি। সামনের ভারী দর গলায় আওয়াজের লম্বা লোকটা মূর্ত পুরুষ আকার। হঠাৎ পেছন ফিরে চেঁচিয়ে ওঠে চেরা গলায়, তোর কালীর সালা এক করি। কণ্ঠস্বর শুনে লোকটা চেনা চেনা মনে হয় শৈল। ঠিক আন্দাজ করতে পারে না। অনেকদিন আগে, ঠিক মনে নেই শৈলর, এই ধরনের ভারী গলার আওয়াজের একটা লোক বদন কালোয়ারের সঙ্গে তার বাড়িতে আনাগোনা করত। বেশ লেগেছিল শৈলর লোকটাকে। সামান্য কটা দিনের ঘনিষ্ঠতা, ভালো করে মনে নেই শৈলর সব কথা। শাড়ির আঁচলটা কোমরে আঁট করে জড়িয়ে নেয় শৈল। দুহাতের চেটোয় মুখটা বেশ করে ঘষে বেনুনিটা পাঁক দিয়ে বেঁধে নেয়।
পেয়ারা বাগান লেনের মুখ থেকে ৩০০ গজ এগিয়ে এই আমতলাতেই সর্বনাশের সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে তাকে। উত্তেজনায় কপাল ঘেমে মুখে রক্তচ্ছ্বাস উঠে আসে শৈলর। ইচ্ছে করে রক্তখাগি ছিন্নমস্তার মতোই শতধারায় নিজ রক্ত প্রাণ করে বলাধান করে নেয় এক্ষুনি। লঘু ত্রস্ত পদক্ষেপে চকিতে এগিয়ে গিয়ে সে পথ রোধ করে দাঁড়ায় শত্রুর। খবরদার! নিরুদ্দিষ্ট মেঠো পথের ধার মসৃণ আলকেউটের কালো ডঙ্কের মতোই এক মুঠো মোহিনী রূপে অন্ধকারে ঝলমল করে। ভয় পেয়ে দুঃসাহসী হয়ে ওঠে দুঃশাসনেরা। ফলাকাটা সাপদের মতোই তারা সব চিৎকার করে এগিয়ে আসে মরিয়া হয়ে। নরকের দরজা খোলা পেয়ে হঠাৎ যেন পিশাচেরা বেরিয়ে এসেছে বিভৎস উল্লাসে। এইবার লণ্ডভণ্ড করে দেবে সৃষ্টি, সমস্ত কল্যাণ ও শুভ দু পায়ে মারিয়ে ছড়িয়ে দেবে বিদ্বেষ বিষ ঘরে ঘরে। অন্ধকারে শৈলবালার মনে হয় লোকগুলো একটা রক্ত সমুদ্র সাঁতরে পার হয়ে আসছে। পাকানো গাছলাঠির মতো দরকচা মারা দোহারা চেহারার একটা লোক হাসির হল্লা তুলে চিৎকার করে ওঠে, দুঃসালা মেয়ে মানুষ রে, এগিয়ে! কথার মাঝখানে হঠাৎ থেমে পড়ে লোকটা। চোখ মুখের হিংস্র বাঁকা রেখাগুলো দেখতে দেখতে ঝুলে পড়ে স্লথ হয়ে। শুধু বিস্তৃত পরিচিতি হাতড়ে কুণ্ঠিত একটা প্রশ্ন তার স্বরে জেগে ওঠে লোকটার চোখের তারায়। লোকটা প্রশ্ন করে, কে? শৈলবালা? উত্তর নয়, চাবুকের শীষ শোনা যায় শৈলবালার গলায়। ফিরে যাও। কাল্লুগুন্ডা বলে যায়, এর আগেও একবার ফিরিয়ে দিছিলে চাঁদ, তখন ভাবলুম সন্ন্যাসী হব, পারিনি। তারপর এটা সেটা ৭-১৭ ঘেটে বহুত রোজ বাদে সবে একটু স্বাদ লেগেছে জীবনের মাইরি, আবার বলছো ফিরে যাও। কি বাবা, বাঁচতে দেবে না? তুমি এত বুড়িয়ে গেলে কি করে? পথ ছাড়ো। অপ্রত্যাশিত একটা মমতাবোধ জেগে ওঠে কাল্লুগুন্ডার শেষ দুটো কথায়। এই সেই বদন কালোয়ারের সহচর কাল্লুগুন্ডা। বুড়িয়ে গেলে কি করে? ঢিপ ঢিপ করে ওঠে ভেতরটায় শৈলর। নীতিকথার অবকাশ নেই। শৈলবালার প্রতি রোমকূপে প্রতিরোধের ফুলকি জলে। হাতের খড়গ দানবে চুরি করেছে, বুক দিয়ে আজ রুখতে হবে সর্বনাশ। এক মুহূর্তের সামান্য সংকোচ প্রাণ বন্যার জোয়ারে ভেসে যায় কুটোর মতো। আঁট করে জড়ানো আঁচলটা শৈল টান মেরে খুলে ফেলে কোমর থেকে মাটিতে। 10টা আঙুল 10টা কালনাগিনীর আক্রোশের ছোবল মেরে নীল ব্লাউজের নির্মুখটাকে ছিঁড়ে খুঁড়ে লুকিয়ে যায় মদক্ষরা দুই পিন পয়োধরের নিচে। অপসৃয়মান যৌবনের রাসরূপ এখনো তার তনুদেশের প্রত্যেকটি মুদ্রায় জীবন সঙ্গীতের জয়ধ্বনি করছে। কে বললে সে বুড়িয়ে গেছে? বিহ্বল হয়ে গেছে কাল্লুগুন্ডা। তার দৃঢ় মুঠ আলগা হয়ে ছুরি খুলে পড়েছে হাত থেকে। বিমুগ্ধ সে এক দৃষ্টে শুধু তাকিয়ে আছে শৈলবালার দিকে। ক্ষয়ক্ষতি নয়, জরা মৃত্যু নয়, তার চোখের সামনেই জীবনপাত্র টলমল করছে অনন্ত জীবনের আশ্বাসে। দুঃশাসনের অন্তরঙ্গ সহচররাও নির্বাক বিস্ময়ে তাকিয়ে আছে শৈলবালার দিকে। ছুরির ধার তাদের ভোঁতা হয়ে গেছে শৈলবালার হীরাধার হাসির খুনখুন নিক্কণে। তাদের মুখেও কথা সরছে না একটা। রাতের অন্ধকারে আচমকা এক মোহিনী মূর্তি ভুলিয়ে দিয়েছে তাদের নেশা আর পেশা। কাল্লুগুন্ডা হঠাৎ বলে ওঠে, আচ্ছা প্রাণ, তুমি বললে তাই যাচ্ছি। চলবে, লটকে চল। মেজাজ সব নষ্ট হয়ে গেছে খুনেদের। শৈলবালার মুখে কথা নেই। তার টেপা ঠোঁটের অগ্নিবাণ তখন অনুসরণ করে ছুটেছে ক্রম অপসৃয়মান দস্যু দলটাকে। অন্ধকারে কাল্লুগুন্ডার দলটাকে মনে হয় পরাজিত সেই আদিম মানব গোষ্ঠী। শৈলবালার নিরাবরণ তনুদেহে চন্দ্র সূর্য গ্রহ তারা আর বিদ্যুৎ বহ্নির ঝলকানি দেখে মাথা নত করে পিছু হটে যাচ্ছে। শুনছিলেন বিজন ভট্টাচার্যের গল্প অগ্নিবাণ আমার কণ্ঠে। শোনার পরে কে কি করবেন, কে মন্তব্যের বাক্সে মন্তব্য করবেন, কে একটা লাইক দিয়ে খালাস হবেন, কে একটু কষ্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কেই বা সাবস্ক্রাইব করবেন, কিংবা এসব কিছুই না করে থ্যাংক ইউ বলে ইগনোরাবেন,
তা নিজেরাই ঠিক করে নিন। সবেতেই আছি। ভালো থাকুন, গল্পে থাকুন, আড্ডায় থাকুন, ভাবনায় ও চেতনায় তো অবশ্যই থাকুন। আজ আসি তাহলে।